নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু শিরদাঁড়া বা স্পাইনে বা মেরুদণ্ডের কি কি সমস্যা হয় এবং সেই সমস্যা সমাধান করতে গেলে যেমন ডাক্তারবাবুর মেডিসিন খাওয়ার প্রয়োজন এবং আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করবার দরকার পড়ে এবং ফিজিও ম্যানেজমেন্টের কিছু কিছু ক্ষেত্রে ফিজিওথেরাপি করানোরও প্রয়োজন হয়ে পড়ে। আপনারা ফিজিওথেরাপি করালেন, ডাক্তারের মেডিসিন খেলেন, কিন্তু সতর্কতা যদি অবলম্বন না করেন সেক্ষেত্রে আপনাদের সমস্যা সমাধান হবে না। এই শিরদাঁড়ার কোন কোন রোগ যে পুরোপুরিভাবে নির্মূল করা যায় না, 33টা কশেরুকা বা ভাটিবা এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন এক একটা টুকরো রয়েছে। এই টুকরোগুলো টোটালটা 5টা ভাগে ডিভাইড করা হয়েছে। প্রথমে এখান থেকে এই পর্যন্ত 7টা নিয়ে এখানে সার্ভাইকাল স্পাইন বলা হয়। সার্ভাইকাল, ধরেন কারোর ঘাড়ের ব্যথা হয়েছে, সেক্ষেত্রে আপনারা ডাক্তারবাবুর কাছে গেলেন, তো ডাক্তারবাবু বলল সার্ভাইকাল স্পন্ডেলাইসিস। এই যে স্পন্ড কথার অর্থ হচ্ছে স্পাইন আর লাইসিস কথার অর্থ হচ্ছে প্রদাহ। তাহলে এই শিরদাঁড়ায় আপনার সার্ভাইকালে সমস্যা হয়েছে, তাই সার্ভাইকাল স্পন্ডেলাইসিস। এবার সার্ভাইকাল পরের অংশ হচ্ছে আমার ডরসাল। এই ডরসাল এখানে হচ্ছে 12টা ভাটিবা রয়েছে। তাহলে এখানে পেলেন 7টা, এখানে 12টা, 19টা। তারপর এখান থেকে এই পর্যন্ত লাম্বার রয়েছে, লাম্বারে রয়েছে 5টা। তাহলে যদি আপনার ধরেন কারোর ডাক্তারবাবু লিখে দিয়েছেন, দেখবেন প্রেসক্রিপশনে লেখা থাকে লাম্বার স্পন্ডেলাইসিস, তার মানে স্পন্ড মানে স্পাইন, এই লাম্বারে প্রদাহ, লাম্বারের এখানে হচ্ছে লাইসিস মানে প্রদাহ। তাহলে লাম্বারের সমস্যা, কোমরের সমস্যা, সেই কোমরের এই 5টা হাড়ের মধ্যে আপনার কোনো না কোনোটায় সমস্যা রয়েছে। এই ডিস্কের সমস্যার কারণে আপনার যে সমস্যাগুলো, সেই জন্যে লাম্বার স্পন্ডেলাইসিস। তারপর এখান থেকে এই পর্যন্ত লাম্বারের পরের অংশ হলো স্যাক্রাম, ভাটিবা নিয়ে তৈরি 5টা ছোট ছোট ভাটিবা নিয়ে বা কশেরুকা নিয়ে তৈরি হচ্ছে স্যাক্রাম। তারপরের অংশ 4টে, এখানে 4টে একত্রিত হয়ে আছে, এটা ফিউজ, এটা একত্রিত একসাথে যুক্ত হয়ে আছে, এটাকে কক্সিস বা টেলবোনও বলা হয়ে থাকে। একদম এই প্রান্ত পর্যন্ত টেলবোন বা কক্সিস বলা হয়ে থাকে। তাহলে আপনারা প্রথমে পেলেন কি 7টা সার্ভাইকাল, তারপরে ডরসাল 12টা, তারপরে হচ্ছে লাম্বার 5টা, তারপরে স্যাক্রাম 5টা, তারপরে কক্সিস 4টে। এই টোটাল 33টা হাড়ের সমষ্টি হচ্ছে স্পাইন। এরপরে দেখুন এই যে স্পাইনে যে সমস্যাগুলো কি কি কারণে অ্যারাইজ হয়। এই যে স্পাইনের পাশ থেকে দেখতে পাচ্ছেন সরু 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 সরু, এগুলো হচ্ছে নার্ভ রুট ধরে নেওয়া হয়, এগুলোকে নার্ভ রুট বোঝানোর জন্য এগুলো নার্ভ রুট। আর এখানে দেখুন একটা করে ডিস্ক রয়েছে, এখানে একটা করে গ্যাপ রয়েছে, দুটো ভাটিবার মাঝে একটা করে গ্যাপ রয়েছে, একটা করে গ্যাপ রয়েছে। এই গ্যাপটা যদি কোনো কারণে আপনাদের যাদের ঘাড়ের প্রবলেম হচ্ছে, যদি কোনো কারণে এই গ্যাপটা যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, যেদিকে গ্যাপটা কমে যাবে সেই গ্যাপটা কমে যাওয়ার কারণে এই নার্ভ রুটের উপরে চাপ পড়বে। এবার এই নার্ভ রুটের উপরে চাপ পড়াবার কারণে যে এই নার্ভটা যে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে প্রোভাইড করে, যেমন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বলতে আমরা হচ্ছে আপার লিম্ব ধরে নিই বা লোয়ার এক্সট্রিমিটি বা লোয়ার লিম্ব ধরে নিই। আপার এক্সট্রিমিটি বা আপার লিম্ব মানে হচ্ছে আমাদের হাত উপরে, আর লোয়ার এক্সট্রিমিটি বা লোয়ার লিম্ব মানে হচ্ছে দুটো পা। তাহলে যদি আমাদের এই হাতের এখানে যদি সমস্যা হয়, তাহলে সার্ভাইকালের কোনো রিজিয়নের হচ্ছে নার্ভ রুটের উপরে চাপ পড়বার কারণে 7টা ডিস্কের মধ্যে কোনো একটা কারণে ডিস্কের গ্যাপ ছোট হতে পারে, মার্জিন হতে পারে, বা ইনফ্লামেশন হওয়ার কারণে যখন নার্ভ রুটের উপরে চাপ পড়ে যায়, তখন এই অনেকের সময় হাত ভার হয়ে যায়, ঝিঝি ধরা ভাব এবং ঘাড়ে অসহ্য ব্যথা অনুভব করতে পারে। তাহলে এটাকে সার্ভাইকাল স্পন্ডেলাইসিস ডাক্তারবাবু বলেন। তার জন্য ফিজিও ম্যানেজমেন্ট কি করতে বলেন, মেডিসিন দিয়ে থাকেন। এবারে আপনারা কি করেন, কি ভুলগুলো হয়, এই রকম ভাবে প্রত্যেকটা ডিস্কের যে গ্যাপ রয়েছে, সেই গ্যাপগুলোর যদি কোনো কারণে মার্জিন কমে যায়, তখনই হচ্ছে নার্ভ রুটের উপরে চাপ পড়ে এবং চাপ পড়বার কারণে পেনগুলো অ্যারাইজ হয়, তখন ব্যথা। আর এখানে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই ভাটিবার পাশে,
যে স্পাইনের এখানে যে মাসলগুলো থাকে প্রচুর পরিমাণে স্টিফ হয়ে যায়। দেখবেন ঘাড়ের দুদিকে যে মাসলগুলো থাকে বা পিঠের এই পাঁজরের দুদিকে যে মাসলগুলো থাকে, কোমরের লাম্বারের দুদিকে যে মাসলগুলো থাকে, এগুলোকে প্যারাস্পাইন মাসল বলা হয়। এই মাসলগুলো যখন স্টিফ হয়ে যায় বা আড়ষ্টতা ভাব লক্ষ্য করা যায়, তখন আমাদের ওই জায়গায় ব্যথা, ফোলা এবং একটা অস্বস্তি ভাব ফিল করা হয়। তার জন্য ডাক্তারবাবুরা কি করে, ইউএসটি লিখে দেয় বা ক্ষেত্র বিশেষে আইএফটি, টেন্স, এইরকম কতকগুলো মডালিটিস রয়েছে যেগুলো ফিজিওথেরাপিস্টরা বা আমরা এগুলো ইউজ করে থাকি। আর ডাক্তারবাবুরা কি করেন, মেডিসিন দেন। তাহলে মেডিসিনের কাজটা কি? মেডিসিনের কাজ হলো আপনাদের যদি কোনো রকমের ভিটামিন জনিত সমস্যার কারণে এই ব্যথাটা জেগে ওঠে, যা সার্ভাইকালের ব্যথাটা জেগে ওঠে, বা আপনাদের ভিটামিন বা এখানে ইনফ্লামেশন হয়ে গেছে, সেই ইনফ্লামেশনটার কারণে যদি কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে, সেটা ডাক্তারবাবু ওরাল মেডিসিনের মাধ্যমে আপনারা ডাক্তারবাবুর মেডিসিন খাওয়াতে ঠিক হবে। কিন্তু এখানে যে স্পাইনগুলো স্টিফ ভাব হয়ে গেছে বা এখানে মুভমেন্টটা, ঘাড়ের মুভমেন্ট, ঘাড় ঘোরাতে পারছেন না, ব্যথা হচ্ছে, বা কোমর ওঠাতে পারছেন না, কোমর নাড়াতে পারছেন না, বা এখানে টেল বোনে প্রচন্ড ব্যথা, এরকম বসলে অসহ্য যন্ত্রণা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই যে ব্যথা প্রদাহ বা ভিটামিন জনিত কোনো বা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে বা কোনো ইনফ্লামেশনের যে কারণগুলোর জন্যে, সেগুলো আপনাদের মেডিসিন। আর ফিজিওথেরাপির তাহলে কাজটা কি? আপনার যখন মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং মাসালগুলো যখন স্টিফ ভাব হয়ে যায়, সেই মাসালগুলো স্টিফ ভাব কমানোর জন্য এবং মুভমেন্টটাকে আগের মতন আবার ফিরিয়ে আনবার জন্য কতগুলো এক্সারসাইজ প্লাস হচ্ছে ফিজিওথেরাপিস্টরা কতগুলো মডালিটিস ইউজ করে, যেগুলো হচ্ছে টেন্স, আইএফটি, ইউএসটি এবং ক্ষেত্র বিশেষে আরো অনেক কিছু ইউজ করতে পারেন। তো তাহলে ফিজিওথেরাপি গেল। এবার আপনাদের একটা ভূমিকা থাকে, ফিজিওথেরাপি করালেন প্লাস আপনারা হচ্ছে ডাক্তারের মেডিসিন খাচ্ছেন, কিন্তু ব্যথাটা যাচ্ছে না। তাহলে ব্যথাটা যাচ্ছে না, ফিজিওথেরাপি করলেন, মেডিসিন খেলেন, ব্যথাটা যাচ্ছে না। এবারে আপনাদের কি করতে হবে? সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতাটা কি? আপনাদের ধরেন এই স্পাইনের মধ্যে প্রচন্ড ব্যথা আছে, সেই অবস্থায় হয় যদি ডাক্তারবাবু আপনাকে বেড রেস্ট বলেন, তখন বেড রেস্টে থাকতে হবে। আর প্রথমে যখন আপনাদের ব্যথাটা থাকবে প্রচন্ড, তখন ফিজিওথেরাপি কতগুলো মডালিটিস মেশিনগুলো ইউজ করে ব্যথাটাকে কমিয়ে দেওয়ার পরে, ডাক্তারের মেডিসিন খাওয়ার পরে ব্যথাটা কিছুটা যখন কমবে, ব্যথাটা যখন সহ্যের মধ্যে আসবে, তখন এক্সারসাইজগুলো শুরু করতে হয়। এবার আপনারা অনেক সময় কি করেন, হয়তো ফিজিওথেরাপি কারোর পক্ষে করানো সম্ভব নয়, সেক্ষেত্রে আপনারা ডাক্তারবাবু চেম্বারে কিছু এক্সারসাইজ দেখিয়ে দিলেন, আপনারা এসে সাথে সাথে এক্সারসাইজগুলো করলেন না। ব্যথা থাকা অবস্থায় আপনারা এক্সারসাইজ করবেন না। যখন ব্যথাটা সহ্যের মধ্যে আসবে বা কিছুটা মেডিসিন খাওয়ার পরে কমবে, তারপরে যাদের ফিজিওথেরাপি করানোর পরিস্থিতি নেই, তারা কি করবেন, ডাক্তারবাবু যে এক্সারসাইজগুলো দেখিয়ে দিয়েছেন সেইগুলো করার চেষ্টা করবেন। তাহলে আমি কথাটা কি বলতে চাইছি বা প্রসঙ্গটা কি, যে আপনাদেরও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যদি ধরেন আপনারা সতর্কতাটা মানলেন না, মেডিসিন খেলেন, ফিজিওথেরাপি করলেন, কিন্তু ডাক্তারবাবু বলে দিয়েছে আপনাকে বেড রেস্টে থাকতে হবে, এই মুহূর্তে মুভমেন্টটা কিছুটা রেস্ট্রিক্টেড রাখতে হবে, তারপর যখন আস্তে আস্তে ব্যথা ফলা কমবে, আপনি অ্যাক্টিভিটিগুলো চালু করবেন। আপনারা কি করলেন, তখন অ্যাক্টিভিটিগুলো বন্ধ রাখলেন না। ধরেন কারোর কোমরে লেগে গেছে, আপনার ওই হচ্ছে কোমরে লাগা অবস্থায় আপনি কি করছেন, বাংলা ফ্যান ইউজ করছেন, বা হাঁটুতে ব্যথা, তাহলে সেক্ষেত্রে আপনারা হাঁটু মুড়ে বসছেন, বসে মাটিতে নিচে বসে আপনারা বাংলা টয়লেট ইউজ করছেন না, ওটা করলে চলবে না। ওখানে আপনাদের ক্ষেত্রে কি করতে হবে, তখন আপনাদের কমোড ইউজ করতে হবে, বা যাদের ক্ষেত্রে কমোড ইউজ করার পরিস্থিতি নেই, তারা একটা চেয়ার কেটে নিয়ে আপনারা পজিশন মতন কমোডের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। এবার ধরেন কেউ কম্পিউটারে কাজ করেন, এবার আপনাদের সামনের দিকে ঝুঁকে কাজ করছেন, তখন ঘাড়ের ব্যথা, আপনাকে ডাক্তারবাবু বলেছে যে আপনার এই মুহূর্তে ঘাড় ঝুঁকিয়ে কাজ করা, ফরওয়ার্ড বেন্ডিং হয়ে কিছু করানো যাবে না, বা আপনাদের কিছু ওজন সামনের দিকে ঝুঁকে কোনো ওজন ওঠানো যাবে না। এবারে যার ওজন ওঠানোর দরকারের কাজ করেন, তার সাময়িক সেই কাজগুলো বন্ধ রাখতে হবে। যখন আপনার এক্সারসাইজ করে মাসাল বা মেডিসিনগুলো খাওয়ার পরে, ফিজিওথেরাপি করবার পরে যখন আপনাদের এই সমস্যাগুলো মিটে যাবে, তখন আপনারা আবার কাজের
আবার যে কাজে যুক্ত ছিলেন সেই কাজগুলো করার চেষ্টা করবেন। কিন্তু কিছুদিন যতক্ষণ পর্যন্ত না আপনাদের সমস্যাটার সমাধান হচ্ছে, সেই সমস্যাটার জন্য আপনাদেরকে কিছুদিন রেস্টে থাকার প্রয়োজন এবং ডাক্তারবাবুর কথা মতন বা ফিজিওথেরাপিস্টের কথার মতো চলার প্রয়োজন। তাহলে যদি তিনটে মিলিতভাবে আপনারা নিয়মগুলো নিজেরাও কিছুটা নিয়ম মানলেন, ডাক্তারবাবু যেগুলো বলে দিলেন, যেমন আমি বললাম কি, বাংলা যাদের কোমরে লেগে যাবে বা ঘাড়ে লেগে যাবে তারা সামনের দিকে ঝুঁকবেন না, আর যাদের কোমরে লেগে যাবে তারা বাংলা প্যান ইউজ করবেন না, বা আমি যেরকমভাবে হাঁটুতে যাদের সমস্যা আছে তারা এইভাবেই বসবেন না, তারা এইরকমভাবে হাঁটু মুড়ে বসবেন না, ফ্লোরের মধ্যে বসবেন না, সবসময় একটা টুল বা চেয়ারের মধ্যে বসার চেষ্টা করবেন। আর ধরেন প্রচণ্ড ঘাড়ে লেগে গেছে, এইরকমভাবে মাথা নিচু করে খাবেন না, দরকার পড়লে প্রয়োজনে থালাটা হাতের মধ্যে উঠিয়ে নিয়ে এইরকমভাবে খাওয়ার চেষ্টা করবেন, বা কোনো টেবিলের ওপরে, উঁচু টেবিলটার ওপরে রেখে ঘাড়টা যাতে না সামনের দিকে ফরওয়ার্ড বেন্ডিং হয়, এই সতর্কতাগুলো মানতে হবে। তাহলে যে সাইডে আপনার ব্যথা সেই পাশ ফিরে শোয়া যাবে না। আর ওঠার সময়, ঘুম থেকে ওঠার সময় ধীর স্থিরভাবে উঠতে হবে, তাড়াহুড়ো করে উঠলে চলবে না। আর যেটা করতে হবে কি, সামনে ঝুঁকে কোনো ভারী কিছু ওঠাবেন না। এই সতর্কতাগুলো যদি আপনারা মানেন তাহলে আপনার রোগটা সারতে অনেকটা সুবিধা হবে। এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদেরকে জানাতে যাচ্ছি, যেটা হলো আমি বলেছিলাম যে যে এর মধ্যে কতকগুলো স্পাইনের রোগ আছে, যে রোগগুলো হচ্ছে একবার শুরু হয়ে গেলে এটা হচ্ছে কমপ্লিট কিউরেবল নয়, এটা পুরোপুরি সারানো যায় না। সেক্ষেত্রে কি হবে, যদি কারোর ক্ষেত্রে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইসিস হয়ে যায়, তাহলে কি হবে, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইসিস হয়ে গেলে তার মেরুদণ্ডের এই যে স্পাইনগুলো একে অপরের সাথে ফিউজ হওয়ার চেষ্টা হয়ে যাবে, মানে একে অপরের সাথে যুক্ত হয়ে যাবে। তখন দেখবেন আপনারা রাস্তাঘাটে অনেক লোককে দেখতে পান, বা আপনারা অনেকে দেখে থাকবেন, কারোর স্পাইনটাকে এইরকম ভাবে রোটেট করতে পারেন না। এই যে দেখুন, এখানে যে স্পাইনগুলো আছে হালকা রোটেট হয়, কিন্তু তাদের ক্ষেত্রে আর রোটেশন হবে না, একে অপরের সাথে ফিউজ হয়ে যাবে। তারা যখন বডিটাকে এরকম ভাবে মুভমেন্ট করতে চাইবে, এরকম পুরো বডিটাকে ঘুরিয়ে মুভমেন্ট করতে হবে, তাদের মধ্যে একটা জড়তা চলে আসে, স্পাইনটা তারা এরকম পুজো হয়ে যায় কারো কোনো ক্ষেত্রে, এবং তারা এরকম ভাবে শ্লথ গতিতে চলাফেরা করে। এইরকম কিছু লোক দেখে থাকবেন। এদের ক্ষেত্রে যদি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইসিস হয়, তাহলে সে রোগটাকে আপনারা কি করতে পারবেন, প্রতিহত করতে পারবেন। সেটা ডাক্তারের পরামর্শ মেনে মেডিসিন খেতে হবে, আর নিয়মিত আপনাদেরকে এক্সারসাইজ করতে হবে। তাহলে কি হবে, রোগটা আপনাকে খুব তাড়াতাড়ি ডিসেবল করে দিতে পারবে না। অ্যাঙ্কাইলোজিং এর কাজ কি, একটা মানুষকে অ্যাবেল থেকে ডিসেবল করে দেবে, মানে আপনাকে পঙ্গুত্বে পরিণত করে দেবে। কিন্তু আপনি যদি সতর্ক থাকেন এবং ডাক্তারবাবুর মেডিসিন যদি নিয়মিত পালন করেন এবং নিজে কতগুলো এক্সারসাইজ যদি নিয়মিত করতে থাকেন, তাহলে আপনারা হচ্ছে অ্যাঙ্কাইলোজিং এর ক্ষেত্রে আপনারা অনেক বেটার থাকবেন। তাহলে আপনাদের যে হয়তো 40 বা 50 বছরের মধ্যে যে ডিসেবল করে দিত, সেটাকে আপনারা বাড়াতে পারবেন, আর সেটাকে আপনারা হয়তো 50, 60, 70 বছর বয়স পর্যন্ত আপনারা মোটামুটি চলাফেরা করতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন, যদি ডাক্তারবাবুর মেডিসিন এবং নিয়মিত এক্সারসাইজগুলো আপনারা করতে পারেন। তাহলে অ্যাঙ্কাইলোজিং যদি স্পন্ডিলাইসিস হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা খুব সতর্ক থাকবেন এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন। আর যে একটা রোগ হতে পারে এই স্পাইনে, যদি কারোর ক্ষেত্রে পিআইভিডি যদি লাম্বারের ক্ষেত্রে হয়ে থাকে, প্রোলেপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক, তাদের ক্ষেত্রে দেখবেন কোমরের যন্ত্রণা সারতে চাইবে না, ব্যথাটা কোমরের দিকে বারবার নেমে আসবে, এবং তাদের ক্ষেত্রে হচ্ছে ডাক্তারবাবুরা অনেক সময় সার্জারি করতে বলেন। এবারে অনেকের ক্ষেত্রে হয়তো সার্জারি করা সম্ভব নয়, তাদের ক্ষেত্রে কিন্তু খুব বিশেষ সতর্কতা নিয়ে চলতে হবে। যাদের ক্ষেত্রে সার্জারি করা সম্ভব নয়, তারা নিয়মিত এক্সারসাইজগুলো করবেন যখন চলাফেরা করবেন। তাদের ক্ষেত্রে যাদের কোমরে এইরকম সমস্যা, পিআইভিডি, প্রোলেপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক হয়ে গেছে, তাদের কিন্তু পুরোপুরি কমপ্লিট কিওর করা সম্ভব নয়। যদি হ্যাঁ, সার্জারি করলে সেটা সম্ভব হতে পারে, কিন্তু যদি সার্জারি যাদের ক্ষেত্রে করা সম্ভব নয়, তাদের কতগুলো সতর্কতা মেনে থাকতে হবে, নিয়মিত কতগুলো এক্সারসাইজ করতে হবে, এবং তারা যখন চলাফেরা করবেন তারা হচ্ছে কোমরে একটা বেল্ট ইউজ করতে পারবেন। আর কি করবেন, তাদের ক্ষেত্রে মানে লং স্ট্যান্ডিং বা অনেকক্ষণ ধরে বসে থাকা, অনেক দাঁড়িয়ে থাকা, বা দ্রুত দৌড়ানো, সিঁড়ি ভাঙা, বা ভারী ওজন কিছু ওঠানো,
এইগুলো থেকে অ্যাভয়েড থাকতে হবে যদি ভালো থাকতে চান। বা বাংলা প্যান ইউজ করা যাবে না, কোমর ব্যবহার করতে হবে। যদি এই সতর্কতাগুলো মানেন তাহলে আপনারা অনেকটা বেটার থাকবেন। তাহলে আপনাদেরকে যাতে ভিডিওটি অতিরিক্ত দীর্ঘায়িত না হয় তার জন্য আমি সংক্ষিপ্ত করছি, যে আরও অনেক বোঝানোর ছিল। তো পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আরও বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আশা করি এই স্পাইনের সমস্যাটা কি এবং কি কি সতর্কতা আপনাদের মানা দরকার, এবং আবার কোন রোগ হলে যে রোগটা হচ্ছে পুরো কমপ্লিট কিওর করা সম্ভব নয়, আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারলেন। এই রকম যদি কোনো বিষয়ভিত্তিক ভিডিও আপনাদের জানার প্রয়োজন হয় তো আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন। আর যেভাবে আমার সাথে রয়েছেন এইভাবে থাকবেন, আর প্রচুরভাবে চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন। অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।